প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রি। আমাদের আজকের আলোচনা বিষয় রাজনীতির স্বস্তি অস্বস্তি নিয়ে। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালেহ প্রিন্স। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হবে বলে আশা করি। একই সাথে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জহুরুল আলম। আমি জহুর ভাই আপনাকে স্বাগত জানাই। নিশ্চয়ই আমরা যে বিষয়টি আজকে নির্ধারণ করেছি রাজনীতির স্বস্তি অস্বস্তি, সেটা নিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আমরা প্রথম দিকে কিছুটা দেখেছি সকলের মধ্যে একটা ঐক্যের একটা সুর ছিল, কিন্তু ইতিমধ্যে গত 2-3 মাস থেকে দেখতে পাচ্ছি একটা অস্বস্তি এবং স্বস্তির জায়গায় তৈরি হয়েছে। এবং বিশেষ করে আমরা যখন দেখতে পাচ্ছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে, অন্যদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের একটা চাপ দেওয়া হচ্ছে। জামায়াত ইসলামী কিন্তু বিএনপির মতো নির্বাচনের কথা বললেও তারা আবার সংস্কারের কিছুটা সময় দিতে যায়। এই অবস্থার মধ্যে আমরা দেখেছি যে বিএনপির সবচাইতে বড় কাণ্ডারি যিনি বিএনপির জনাব তারেক রহমান, তিনি একটি কথা বলেছেন আজকে একটি অনুষ্ঠানে। তিনি বলেছেন নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির মধ্যে দিয়ে মূলত নিজেদের অজান্তে পরাজিত শক্তিকে সুযোগ করে দিচ্ছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারেক রহমান। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে, তবে সংস্কার না নির্বাচন এ নিয়ে কেউ কূটতর্ক শুরু করেছে এটি ঠিক নয়। অন্তর্বর্তীকালীন সংস্কারের সঙ্গে আমাদের দেয়া 31 দফা 2-1টি ছাড়া সব কিছুরই মিল রয়েছে। তারেক রহমান সাহেব কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার করে বলেছেন এটা কূটতর্ক এবং এগুলি নিয়ে মূলত নিজেদের অজান্তে পরাজিত শক্তিকে আমরা প্রশ্রয় দিতে চাই না, তিনি পরিষ্কার করে বলেছেন। তো এই অবস্থার মধ্যে আপনার রাজনীতিতে স্বস্তি এবং অস্বস্তির জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? ডেফিনেটলি কিছু অস্বস্তি তৈরি হয়েছে এবং এটা এখন আর গোপন নেই, যেটা অনাকাঙ্ক্ষিত হবার কথা ছিল না। এটা দেখেন প্রতীত স্বৈরাচারের কথাই আমাদের মনে করিয়ে দিচ্ছে। ওনারা প্রতিনিয়ত যে কথাটা, যে ন্যারেটিভটা দিতেন সেটা হচ্ছে উন্নয়ন আগে না গণতন্ত্র, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, দুটো একসঙ্গে চলতে পারবে না, এরকম এক ধরনের একটা ভার্সন তারা তৈরি করেছিল। এখন আমরাও এই সময় এসে 5ই আগস্ট পরবর্তী সময়ে যদি আমরা এটা প্রতিনিয়ত যদি আমরা এই আলোচনা করতে থাকি যে আগে সংস্কার নাকি পরে নির্বাচন এবং সংস্কারকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলা, ডেফিনেটলি সংস্কার অবশ্যই দরকার। বাংলাদেশের এত বছরের জঞ্জাল, রাজনীতিতে যে অস্বস্তি এবং রাজনীতি যেভাবে কর্দমাক্ত হয়েছে, যে অনিয়মগুলো সমাজে তৈরি হয়েছে, যে ক্ষতগুলো তৈরি হয়েছে, তার জন্য সংস্কার আমাদেরকে করতেই হবে এবং সংস্কারের ব্যাপারে কারোই কোনো দ্বিমত নেই। যেটা আপনি একটু আগে বললেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে তারা যে 31 দফা দিয়েছেন সেগুলো মোরলে সবগুলোই মোটামুটি এই সংস্কার প্রস্তাব যেগুলো আসছে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রয়েছে, সিমিলারিটি রয়েছে। এখন মুশকিল হয়েছে যে যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে যদি কেউ যদি এটাকে সংস্কারকে অতিমাত্রায় ফোকাস করে, এবং সেই আলোচনা কিন্তু আমরা রিসেন্ট মান্থগুলোতে অনেক বেশি দেখেছি। এই দেখার অর্থ হচ্ছে যে মানুষ, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। এখন যে কোনো পরিবর্তন আপনি আনতে চান, সেই পরিবর্তনে মেজর স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে কিন্তু আপনাকে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। যদি সেটা করতে চান তাহলে ওইটা আবারও এক ধরনের চাপিয়ে দেওয়া সমাধান হবে। তো চাপিয়ে দেওয়া সমাধানের পথে দেখা যায় যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তাদের একটা আলটিমেট গোল হচ্ছে নির্বাচন করা, এবং যেই নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, গত 3টি নির্বাচন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আর ভোটাধিকার যদি প্রয়োগ করতে পারে, জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ সেটা কিন্তু আলটিমেট গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এমন আশা করাটা হয়তো ঠিক হবে না। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে যখন এত গভীর একটা সংকটময় একটা দেশ, যেটা বিশেষ করে বিগত যে পতিত স্বৈরাচার তারা যেভাবে সংকটটা তৈরি করেছে, সেই সংকটটা আপনি রাতারাতি ওভারকাম করে ফেলবেন, এটা কিন্তু খুবই উচ্চাভিলাষী প্রকল্প। এবং এখানে আমি একটা বিষয়, যেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে যেটা বলেছেন, আমি তো মনে করি তিনি একেবারেই যথোপযুক্ত কথা বলেছেন যে এটি আসলে কূটতর্ক, এটা এই যে একটা বাহাস, মনে হচ্ছে যে একটা সিনেমার মতো একটা ঝগড়ার পরিবেশ তৈরি করা, মানে এইগুলি তো একটা অযথা তৈরি করা। কারণ একটা জায়গায় তো আমরা সবসময় মিল দেখতে পাই যে ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য কিন্তু আমরা দেখি সবাই কিন্তু আবার এক থাকে। হ্যাঁ, সবাই এক থাকে, তাহলে আর অনৈক্যটা কোন জায়গায়? অনৈক্যটা কোন জায়গায়? তো অনৈক্য কোন জায়গায়, এটা কিন্তু সেখানে যে এটা একটা ক্রিয়েটেড অনৈক্য তৈরি হচ্ছে, যেই অনৈক্যর যে আলোচনার সূত্র হচ্ছে যে কোনো একটা, কেন যেন মনে হচ্ছে যে
একটা ছাত্ররা রাজনৈতিক দল করবে তাতে তো কারো আপত্তি থাকার কথা নয়, কারণ একটা রাজনৈতিক গণতান্ত্রিক সমাজে নতুন রাজনৈতিক দল গঠিত হলে কোনো অসুবিধা নেই। তো প্রশ্ন আসছে যে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভ্যালিড প্রশ্ন, যে যদি এখন ছাত্রদের অনেকেই আছেন যে অন্তর্বর্তী সরকারে তারা প্রতিনিধিত্ব করছে, তো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্বকারী তাদের আনুকূল্য নিয়ে, তাদের সহানুভূতি নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে যদি একটি রাজনৈতিক দল গঠন করা হয়, সেটা নিয়ে কিন্তু বিএনপি একটু চিন্তিত। এবং তারা কিন্তু সেই প্রশ্নটি তুলেছে যে নতুন রাজনৈতিক দল যদি হয় ওয়েলকাম, কিন্তু সেটা সরকারের মধ্য থেকে যাতে কোনোভাবে সেটা কোনো ধরনের আনুকূল্য না পায়, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আনুকূল্য মানে সময়ে এটাকে তাদের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ওই সরকারে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে কিন্তু সেই সরকার থেকে সরে যেতে হবে। এখন এটার একটা কাউন্টার যদি বক্তব্য আসে যে না এই সরকারে সবাই সুবিধাভোগী আছে, তো সুবিধাভোগী তাহলে কারো সুবিধাভোগীর দরকার নেই, ঠিক আছে, লেট আস ক্রিয়েট এ গভর্নমেন্ট যেটা কনস্টিটিউটেড গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টের মধ্যে কারোই কেউ সুবিধা ভোগ করছে না, আপনারা আবার ঐক্যমত্য সৃষ্টি করে তাহলে নতুন একটা সরকার গঠন করেন। বিষয়টা তো তা নয়, তার মানে কি হচ্ছে একটা নতুন করে একটা বিতর্কের সূচনা করা হচ্ছে। আমার মনে হয় যে এই বিতর্কটা খুব অপ্রয়োজনীয়, কারণ আমরা জানি যে 5ই আগস্টে আপনার ডান বাম মধ্য এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ প্রত্যেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা কিন্তু একাত্ম হয়েছে, যেটা আপনি বললেন যে সবার মধ্যে একটা ঐক্যমত্য ছিল। তো সেই ঐক্যমত্যের মধ্যে যদি কোনো স্পেসিফিক কেউ যদি এটাকে ধরেন রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা বলে, ডেফিনেটলি সবাই একমত হবে যে রাজনৈতিক বন্দোবস্ত অপরিহার্য। রাজনৈতিক বন্দোবস্তটা কি? রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে যে আমরা আমাদের যে মানে রাষ্ট্র গঠনের যে মূল কাঠামোগুলো সেগুলোকে আমাকে বিনির্মাণ করা, এবং যেখানে যেখানে কনফিউশন আছে, যেখানে যেখানে আমাদের বিশেষ করে ধরেন আওয়ামী লীগের যে মানে একচ্ছত্র আধিপত্য, এবং আওয়ামী লীগ যেগুলো আমাদের হিস্ট্রিকে মানে কুক্ষিগত করে ফেলার জন্য যে বয়ানগুলো তারা তৈরি করেছে, সেখান থেকে জাতিকে নিষ্কৃতি দেওয়া। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি মানে মুজিববাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনি শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি 71কে তো ডিফাই করছেন না, আপনি 90কে তো ডিফাই করছেন না, আপনি 7ই নভেম্বরের কথা বলা হচ্ছে আপনি সেটাকে তো ডিফাই করছেন না, আপনি অবশ্যম্ভাবীভাবে 24কেও ডিফাই করছেন না। সুতরাং দিস ইজ অ্যান ইনক্লুসিভ সলিউশন, দিস ইজ অ্যান ইনক্লুসিভ মানে কি বলবো যে আন্ডারস্ট্যান্ডিং। এই ইনক্লুসিভ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে খণ্ডিতভাবে যখন আলোচনাগুলো হয়, তখন কিন্তু রাজনৈতিক গোষ্ঠী যারা রাষ্ট্রকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবে তাদের মধ্যে কিন্তু এক ধরনের সংশয় তৈরি হয় যে আসলে আমরা কার প্রতিনিধিত্ব করছে। সুতরাং আমার মনে হয় যে গোষ্ঠী স্বার্থকে এখন গুরুত্ব না দিয়ে মেজর কমন কিছু গোলস নিয়ে আমাদেরকে আগাতে হবে, এবং সেখানে কিন্তু বিএনপি হ্যাঁ তাদের কথাতে যেহেতু তারা সন্দিগ্ধ হয়েছে, সংশয় হয়েছে যে এই সরকার তারা সংস্কারের নামে কোনো কি বলে যে কালক্ষেপণ করছে কিনা, সময় মতো তারা নির্বাচন দিবে কিনা, এরকম প্রশ্ন কিন্তু এখন যেমন আমাদের প্রধান উপদেষ্টা যেন ক্লিয়ারলি বারবারই বলার চেষ্টা করছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বরে, আর যদি একটু বেশি সংস্কার চান তাহলে 6 মাস আরো বেশি দিতে হবে। দিস ইজ মানে কি বলবো যে আমি মনে করি যে খুবই কম্প্রিহেন্সিভ একটা কথা, এবং এটার মধ্যে কিন্তু খুব বেশি ডিফাই করার বিষয় নেই। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে গভর্নমেন্টের এই ভূমিকাটা আরেকটু সলিড, আরেকটু কি বলবো যে জোরালোভাবে আসা উচিত ছিল ফ্রম দ্য ডে ওয়ান থেকে, যদি ইনক্রিজিংলি তার এই অবস্থা। আপনি নিশ্চয়ই রেজোনা আপার কথা শুনেছেন কিনা, তিনি বলেছেন সরকারের মধ্য থেকে কেউ রাজনৈতিক দলে অংশগ্রহণ করছেন, একটা বক্তব্য উনি দিয়েছিলেন। তাহলে কি এই সরকারের মধ্যেই কি আবার কোন রকম বিভক্তি আছে কিনা, কেউ রাজনৈতিক দল গঠন করতে চায়? অ্যাপারেন্টলি তো মনে হচ্ছে, কারণ এখানে দেখবেন যে নানা ধরনের কম্বিনেশন এন্ড কম্পোজিশন। এই গভর্নমেন্টে কম্পোজিশনের মধ্যে কেউ হয়তো দেখা যায় পলিটিক্যাল ডিরেকশনের সঙ্গে কাজ করছে, অন্তর্বর্তী সরকার দেখেন আগামী দিনে নতুন রাষ্ট্র গঠনের যে পলিটিক্যাল ডিরেকশন সেখানে কাজ করছে, কেউ কাজ করছে নিরেট আমলার মতো, কেউ কাজ করছে একটা অ্যাকোমোডেটেড হয়েছে। অনেকে বলেন যে প্রফেসর ইউনূস সাহেবের ব্যক্তিগত পছন্দে এসেছেন, কিংবা তার একটা আঞ্চলিকতার প্রীতিতে এসেছেন, কিংবা মানে এই ধরনের কিন্তু বিষয়গুলো আসছে সরকারকে নিয়ে। আমার মনে হয় যে গভর্নমেন্ট যে স্ট্রং সলিড এবং তারা যে দৃঢ়তার সঙ্গে কাজ করবে, এই বার্তাটা তো শুরুর দিন থেকে দেওয়া দরকার ছিল। সেটা তো তাদের এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের দুর্বলতা প্রতিষ্ঠিত হয়েছে, এবং ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টকে হয়তোবা মানে কি বলবো যে বাস্তবতার নিরিখে গভর্নমেন্টকে খুব সফল, এফিশিয়েন্ট, দক্ষ সরকার হিসাবে কিন্তু কেউ দেখছে না। তো না দেখার কারণে কিন্তু এই কনফিউশনগুলো, এই সমালোচনাগুলো কিন্তু তৈরি হচ্ছে, এবং এটা বাড়ছে দিন দিন। সরকার যদি ড্রাইভিং সিটে থাকতো প্রপারলি, এবং তারা দ্রব্যমূল্য, জননিরাপত্তা, তারা প্রত্যেকটা মানে রাজনৈতিক গোষ্ঠীর উপরে কমান্ড, হ্যাঁ একটা জায়গার মধ্যে তাদেরকে আমরা ভালো অবস্থানে দেখছি, সেটা হচ্ছে যে আমাদের একটা
বিগত সরকার যে ভারত নীতি, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিশেষ করে প্রতিবেশী নীতিটা ছিল নত জানুর ছিল। এখন ডেফিনেটলি দুইটা দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা মর্যাদা সম্পর্ক থাকা দরকার, সমমর্যাদা সম্পর্ক থাকা দরকার, এবং আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো ছিল সেখানে কিন্তু আমরা বিগত সরকারের জোরালো ভূমিকা দেখিনি, বরঞ্চ প্রতিবেশী রাষ্ট্র নানাভাবে তাদেরকে এক্সপ্লয়েট করেছে এবং সেটার থেকে তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে। ইভেনচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র। আমরা আমাদের প্রাপ্য সম্মানটা পাইনি, আমরা সীমান্তের সমাধান পাইনি, আমরা নির্বিচারে মানুষ মারা হয়েছে, আমরা পানির ন্যায্য হিসাব পাইনি, আমরা আমাদের ট্রেড ইমব্যালেন্স আমরা ঠিক করতে পারিনি। সুতরাং এবং মানে মোস্ট ইম্পর্টেন্টলি 3টে ইলেকশনকে তারা নানাভাবে তারা অ্যাপ্রুভাল দিয়েছে, লেজিটিমাইজ করেছে। এই লেজিটিমাইজেশনটা মানুষ রাজনীতিতে একটা গভীর ক্ষত এবং সংকট তৈরি করেছে। ইভেন এটাকে ম্যানিপুলেট করারও একটা অপচেষ্টা ছিল বলে অভিযোগ রয়েছে। হ্যাঁ, ম্যানিপুলেট করার একটা ডেফিনেটলি, কারণ আপনার এক ধরনের একটা বিতর্কিত জনগণের অংশগ্রহণবিহীন একটা রাতের ভোট, দিনের ভোট করা, কিংবা ধরেন যে একটা সাজানো ডামি নির্বাচন করা, এগুলোকে অ্যাপ্রুভাল দেওয়াটাই তো এক ধরনের কি বলবো যে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা। সুতরাং ওই জায়গাতে কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ হয়েছে। আমার মনে হয় যে এই বর্তমান সরকার সেখানে কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে মানে হোল্ডিং দেয়ার হেড হাই, তারা মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু দিস ইজ নট আ ওয়ান ডে গেম। আপনার পররাষ্ট্র নীতিতে নিজেকে সাস্টেনেবল করা, নিজের মর্যাদাকে সমুন্নত রাখা, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং ইটস এ প্র্যাকটিস, একটা অনুশীলনের দরকার আছে। এবং আমার মনে হয় যে আমাদের নেগোশিয়েটিং স্কিল, আমাদের ডিপ্লোম্যাটিক কম্পিটেন্স, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সমুন্নত রাখার যে সামর্থ্য, এবং আমাদের ইন্টালেকচুয়াল যে ইনপুটস, এবং আমাদের জনগণের ভেতরে যে একটা স্বাধীন চেতা, সার্বভৌমত্বের প্রতি যে একটা মানে কি বলবো জোরালো অনুভূতি, সেটা ইনক্রিজিংলি গ্রো করতে হবে এবং সেটা দেখাও যাচ্ছে। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ। দেখেন যে আপনি বলছিলেন যে আমাদের যে নিজেদের মধ্যে একটা শক্তি সঞ্চয় করতে, চাঁপাইনবাবগঞ্জে যখন ভারতীয় লোকেরা বাংলাদেশে ঢুকে যাচ্ছিল, তখন কিন্তু আমাদের এই বাংলাদেশের কিন্তু এই কৃষকরা বা স্থানীয় অধিবাসীরা আমাদের বিজিবির সাথে কিন্তু সেটা প্রতিহত করেছে, এবং প্রতিহত করার পর তারা কিন্তু সেখান থেকে স্থান ত্যাগ করে চলে গেছে। যেটা আপনি বলছিলেন যে আমাদের যে মানসিকভাবেও কিন্তু সেরকম একটা প্রস্তুতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যে আমরা কিন্তু নিজেরা আত্মমর্যাদাশীল হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সম্মুখে চোখে চোখ রেখে কথা বলবার মতো সেই শক্তি আমরা সঞ্চয় করি। দ্যাট হ্যাজ টু বি, সেটাই তো হতে হবে যে আপনার অন্তর্গত একটা শক্তি, সামর্থ্য এবং মর্যাদা বোধ থাকতে হবে, যা আমরা ইকুয়াল, আমাদের সভরেনিটি বেসড অন দি মিউচুয়াল রেসপেক্ট। এই মিউচুয়াল রেসপেক্টের ব্যাপারটাকে আবার নতুন করে রিভাইভ করতে হবে। এবং প্রতিবেশীর সঙ্গে তো কোনো চিরশত্রুতা বলে কিছু নেই। আপনি যদি আপনার মর্যাদার সঙ্গে যদি আপনার সম্পর্ক রচনা করতে পারেন, দেন ইটস ওকে, দেন ইটস ফাইন, তাই না? এখানে তো কোনো আপত্তির কিছু নাই। আপনার ট্রেড হবে, আপনার কী বলে ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ হবে, এবং পিপল টু পিপল রিলেশনস হবে। কিন্তু গভর্নমেন্ট যদি আমাদেরকে মনে করে যে না উই আর বিগ ব্রাদার, আমার মনে হয় যে আমরা লেটাস মানে কাম ব্যাক টু দি আওয়ার বার্ড। এখানে গভর্নমেন্টের মধ্যে যে ভূমিকাটা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং সামগ্রিকভাবে যে স্পিরিট, ওই স্পিরিটটা আমি মনে করি যে খুবই মানে কমেন্ডেবল, খুবই লর্ডেবল। কিন্তু দেশের ভেতরকার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, ডেফিনেটলি ইভেনচুয়াল চ্যালেঞ্জ হচ্ছে যে হোল্ডিং অ্যান ইলেকশন ফ্রি, ফেয়ার এবং লেভেল প্লেইং ফিল্ড, যেটার জন্য এত আন্দোলন। এখন আপনি বলছেন যে বিএনপি যেটা তাদের মূল আক্ষেপের জায়গা, সেটা হচ্ছে যে এই যে 15-17 বছরের যে জার্নি, ইট হ্যাজ বিন ভেরি ভেরি কি বলবো যে হ্যাকটিক, ভেরি ভেরি ক্যাওটিক এবং অনেক রিপ্রেসিভ, এবং সরকারের নানা ধরনের কোয়ার্সিভ অ্যাপারেটাস ব্যবহার করা হয়েছে। বিএনপি বলেন, অপোজিশনের মানুষ নানাভাবে হয়রানির শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। এখানে এই অবস্থার মধ্যে যখন আপনার জুলাই বিপ্লবটা হয়েছে, ডেফিনেটলি তাদের ছাত্ররা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে, ক্রেডিট গোজ টু দেম। কিন্তু একই সঙ্গে এই যে একটা কালেকটিভ যে একটা কন্ট্রিবিউশন, এই কালেকটিভ কন্ট্রিবিউশনে আমার মনে হয় যে সবাইকে যদি অনবোর্ড করতে না পারেন, এখানে যদি মনে হয় যে না কেউ জিনিসটাকে মনে করে যে না একটু কম্পার্টমেন্টাল ক্রেডিট সিকিং হয়, যে না দিস ইজ মাইন, এটা আমরা, হ্যাঁ আমরা তোমরা যদি আপনি করতে যান, তাহলে আমাদের যে ট্রানজিশন, ডেমোক্রেটিক যে ট্রানজিশনের কথা আমরা ভাবছি, ইভেনচুয়াল টার্গেট তো ওইটাই যে আমরা যাই কিছু করি না কেন আমাদেরকে একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং এমন একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, যারা নিজেদেরকে কি বল যে মানে কর্মসংস্থান তৈরি করতে পারে, কারাপশন এলিমিনেট করতে পারে। এরপরে এমন সরকার আসবে যারা টাকা চুরি করবে না, যারা টেম্পো স্ট্যান্ড দখল করবে না, যারা টাকা দিয়ে ভোট কিনবে না, কিংবা নমিনেশন বিক্রি হবে না। এই সিস্টেমই তো আমরা তৈরি করতে চাচ্ছি। বালুমহল করবে না, বালুমহল করবে না, তাই না? ওই সিস্টেমটা তো আমরা তৈরি করতে যাচ্ছি। তো ওই সিস্টেম তৈরি করার পেছনে যদি আপনি এখন একটা দল গঠন করা কিংবা না করা, এবং তারা কোনো না কোনোভাবে হয়তো এটাকে
আবার নিজেরা হয়তো দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চায় কিনা এই সন্দেহ, আবার ওই পক্ষ আবার একিউজ করছে যে আবার 111-এর মতো একটা সরকার আনার পেছনে তারা ভূমিকা পালন করছে, আবার একই সঙ্গে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অভিযুক্ত, মানে চেষ্টার অভিযুক্ত তাদেরকে করা হচ্ছে। দিস ইজ ভেরি আননেসেসারি এবং খুবই আনপ্লিজেন্ট ডিবেট। কিন্তু এই আনপ্লিজেন্ট ডিবেটটা জাতীয় ঐক্যের মধ্যে মারাত্মক বিভেদ তৈরি করবে, আর মারাত্মক বিভেদ তৈরি হলে ডেফিনেটলি এটা সুযোগ তো আপনার পতিত স্বৈরাচাররা নেবেই, কারণ তারা তো একটা পুনর্বাসনের একটা সুযোগ তো তারা করবে। এখন বিষয়টা হচ্ছে যে তারা যারা এই ধরনের গণহত্যার সঙ্গে জড়িত, এক্সট্রা জুডিশিয়ালের জড়িত, টাকা পাচারের সঙ্গে জড়িত, ভোট চুরির সঙ্গে জড়িত, দে হ্যাজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল। তাদেরকে আপনি সুষ্ঠু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের আপনি একটা কি বলবো যে একটা আইনের কাঠগড়ায় দাঁড় করান। কিন্তু আপনার সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য তো একই সঙ্গে সাইমালটেনিয়াস এফোর্ট দরকার, প্যারালাল একটা এফোর্ট দরকার। দিস ইজ নট অল অ্যাবাউট খালি আমরা সারাদিন 24 ঘন্টা ধরে স্বৈরাচারকে মোকাবেলা করতে থাকবো এবং তাদের বিচার নিয়ে ব্যস্ত থাকবো। আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা তো আমাদের করতে হবে। ওইটার মধ্যে আমি দেখতেছি যে এক ধরনের ভালো ধরনের একটা কনফিউশন তৈরি হচ্ছে এবং এটা কিন্তু বাড়ছে। এবং এই জায়গার মধ্যে প্রফেসর ইউনূস, ওনার উপরে মানুষের আস্থা আছে এবং ওনাকে মানুষ ভরসা করেছে, শুধু ওনার মেসেজটা এবং ওনার অবস্থানটা, ভূমিকাটা এবং সরকারের কম্পিটেন্সগুলো যাদেরকে দিয়ে উনি সরকার গঠন করেছেন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে উপদেষ্টাদের অনেকে কিন্তু ডেলিভারি ওরিয়েন্টেড না, তারা কিন্তু পারফর্মিং না, তাদের চেহারাও আপনি দেখবেন না হোয়াট দে আর অ্যাকচুয়ালি ডুইং। তারা আপনি বাজার মূল্যের কথা বলেন, আপনি ফিনান্সিয়াল ডিসিপ্লিনের কথা বলেন, হ্যাঁ কিছু কিছু আছে ধরেন আপনি পরিবেশ নিয়ে এখন কাজ করছেন, কথা তো পরিবেশ ওকে ফাইন, পরিবেশ নিয়ে আমাদের কাজ করতে হবে, বাট দিস ইজ নট আ প্রায়োরিটি রাইট নাও। আমাদের প্রায়োরিটি হচ্ছে জনজীবনের নিরাপত্তার ইস্যুটাকে একটা কালেকটিভ মানে কি বলবো এফোর্ট দেওয়া, একটা পলিটিক্যাল সিস্টেমকে ডেভেলপ করার জন্য কালেকটিভ এফোর্ট দেওয়া, ডিসকাশন করা, সেই বিষয়গুলোতে আমার মনে হয় অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। বিকজ দে আর মেন্ট টু ডু দিস প্রিন্সিপাল জবস, তাই না? তাদেরকে পেরিফেরিয়াল জব নিয়ে ব্যস্ত থাকা, মানে এতজন 20 জন 30 জন লোক তা আপনি হয়তো নিয়েছেন, যদি কেউ পারফর্মিং না হয়, ভালো কাজ করতে না পারেন, তাহলে মানে চিফ অ্যাডভাইজার শুড থিঙ্ক ডিফারেন্টলি। ওনার হয়তো ক্যাবিনেটকে রিশাফল করতে পারেন, উনি আবার নতুন উপযুক্ত লোককেও উনি মানে ইন্ডাক্ট করতে পারেন এবং সেই অনুযায়ী যদি উনি আগান, তাহলে ডেফিনেটলি অপোজিশন যারা আছেন, অপোজিশন বলতে যে যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে আছেন, তারা হয়তো আস্থা পাবে। আদারওয়াইজ যদি কোনো ধরনের ওনাদের মধ্যে যদি আর কি বলবো যে গোষ্ঠী স্বার্থ রক্ষার বা কারোর প্রতি আনুগত্য দেওয়ার বা সহানুভূতি করার যদি কোনো প্রয়াস থাকে, তাহলে হয়তো বা সরকারের উপরে অনাস্থা তৈরি হতে পারে। জি, আমরা যে জুলাই ঘোষণাপত্র যেটা আসলো, আপনি যেটা বললেন যে আমরা একটা আস্থা অনাস্থার স্বস্তি অস্বস্তি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি স্বস্তির কথা বললেন, অস্বস্তির কথা বললেন। স্বস্তির জায়গাটা হচ্ছে আমরা স্বাগত জানাই। আমার মনে হয় আমাদের অতিথি জনাব ইমরান সালেহ প্রিন্স চলে আসছেন, আপনি আপনার আসনে চলে আসুন, আমরা নিশ্চয়ই আপনাকে যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালেহ প্রিন্স আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বলছিলাম যে কথাটি, সে কথাটি হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের কথা বলছিলাম, সেই জুলাই বিপ্লব কি এই ধরনের একটা অস্বস্তির জায়গা তৈরি করতে পারে কিনা? জি, প্রশ্ন, জুলাই বিপ্লবটা কি এটা অস্বস্তির জায়গা তৈরি করতে পারে কিনা? না, জুলাই বিপ্লব অস্বস্তির জায়গা তৈরি করার তো কোনো কারণ নেই, কারণ জুলাই বিপ্লব তো একটা মানে কি বলবো যে একটা ঐতিহাসিক একটা মানে সফল, সরি জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র, আমি জুলাই বিপ্লব বলতে সেই জন্য আমি একটু কনফিউজ, জুলাই বিপ্লব কেন অস্বস্তি তৈরি করবে। হ্যাঁ, আপনি প্রোক্লামেশনের কথা বলছেন, তো প্রোক্লামেশন মানে অসময়ের মানে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, তাই না? তো প্রত্যেকেরই একটা কি বলবো মানে সময় আছে। ডেফিনেটলি 5ই অগস্টের পরের এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি অনেক কিছুই চেঞ্জেস আনতে পারতেন এবং সেটা কিন্তু একটা নতুন ডেফিনিশন তৈরি করতো সব কিছুর। এখন যেই প্রশ্নগুলো তৈরি হচ্ছে, এটার সঙ্গে ডেফিনেটলি প্রোক্লামেশন ইজ অ্যান ইনএভিটেবল কি বল যে ডিবেট, যে এখানে কি আসবে। তো অনেকগুলো বিষয় আছে যারা প্রোক্লামেশনটা তৈরি করতে চায় বা যারা প্রোক্লামেশনের ভেতরে কন্টেন্ট দিতে চাচ্ছেন, ন্যারেটিভ দিতে চাচ্ছেন, সেই ন্যারেটিভের মধ্যে সবাইকে একমত আনা, ওই প্ল্যাটফর্মের মধ্যে আনাটা কঠিন হয়ে গেছে, কারণ আপনার লাইন বাই লাইন এই জিনিসগুলোর সঙ্গে সব একমত হতে পারছে না। শুধু এমন একটা ন্যারেটিভ, তার মানে কি কেউ
ঐক্যমতের চেষ্টা করছে না, কেউ জিনিসটাকে ইম্পোজ করতে চাচ্ছে। জি, আমার মনে হয় ইম্পোজিং ইজ নট দ্য আনসার অর সলিউশন। জি জয় ভাই, আমরা প্রিন্স ভাইকে পেয়েছি অনেকদিন। প্রিন্স ভাই কেমন আছেন আপনি? জি আছি। জি নিশ্চয়ই ভালো থাকবারই কথা, এই কারণের জন্য যে আপনাদের আন্দোলন এবং ছাত্র জনতার বিক্ষোভের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকার তারা পালিয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছে, এবং আমরা মনে করি সেই কারণের জন্য আমরা গত 5-6 মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে দায়িত্ব গ্রহণ করেছে, সেই দায়িত্ব গ্রহণ করার পরে একটা রাজনীতিতে স্বস্তি অস্বস্তির আমরা কথা আলোচনা করছিলাম, এবং আমরা এই যে জুলাই ঘোষণাপত্র, নতুন দল ঘোষণা এবং অপ্রয়োজনীয় সংস্কারের যে প্রস্তাব, এই 3টি বিষয় নিয়ে বিএনপি কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করেছে। এবং আমরা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা বক্তব্যের কথা নিয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করেছিলাম। তিনি বলেছিলেন যে নির্বাচনী বিতর্ক সৃষ্টির মধ্যে দিয়ে মূলত নিজেদের অজান্তেই পরাজিত শক্তিকে সুযোগ তৈরি করে দেওয়া, এবং তিনি বলেছেন যে আমাদের 31 দফার মধ্যেই কিন্তু যে সংস্কারের কথা বলা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি প্রথমত এই জুলাই বিপ্লব নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই, কারণ এই নতুন স্বাধীনতার পর যেটা বলা হয় ছাত্ররা বলছেন, তারপর কিন্তু আপনার সাথে প্রথম সাক্ষাৎ, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে জহুর ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে দুঃখ প্রকাশ করছি যে যানজটের কারণে আসলে আমার একটু আসতে দেরি হয়ে গেল, এই জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আসলে জুলাই বিপ্লব এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার, তাই না? আমরা 15 বছর এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তার যে কর্তৃত্ববাদী শাসন এবং একই সাথে যে বাংলাদেশে একটা আধিপত্যবাদী আগ্রাসন যে মানে বিছিয়ে দেওয়া হয়েছিল, এগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, এবং সর্বোপরি আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে একটি নির্বাচনেও যার পরাজয়ের কোনো ইতিহাস নাই, তাকে মানে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে তার জামিনের অধিকার 25 মাস জেল খাটিয়ে তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, এমনকি তার চিকিৎসার সুযোগটুকু কেড়ে নিয়ে তাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছিল। তো এরকম একটা পরিপ্রেক্ষিতে আপনার ধরেন হাসিনা বেশ কয়েকটি নির্বাচন, 3টি নির্বাচন, সে কোনোটা আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনোটা আপনার দিনের ভোট আগের রাতে করা, কোনোটা আপনার দামি নির্বাচন, এগুলি করে নির্বাচনী ব্যবস্থাকেও তছনছ করে প্রহসন সৃষ্টি করেছিল, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এর মধ্যে কোটা বিরোধী আন্দোলন এবং ছাত্রদের উপরে যে ব্যাপক নির্যাতন, হত্যাযজ্ঞ, এবং সমস্ত রাজনৈতিক দল জনগণ সেই আন্দোলনে সামিল হওয়া, এবং তার পরিপ্রেক্ষিতে একটি সফল গণ অভ্যুত্থান, এবং আমি বলবো একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া, আওয়ামী লীগের যে পতন, এই পতনের ফলশ্রুতিতে বাংলাদেশে একটা নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে এবং গণতন্ত্রের পথে নতুনভাবে যাত্রা শুরু করেছে। একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন রয়েছি। তো এটা নিঃসন্দেহে আমরা যারা এই আন্দোলন সংগ্রামে ছিলাম বা যারা এই দেশের একটা পরিবর্তন চেয়েছিল এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার যারা চেষ্টা করেছিল, তাদের জন্য তো অবশ্যই এটা সুখকর একটা বিষয়। কিন্তু কোনো অস্বস্তি কি দেখতে পান এখন আপনি? দেখুন, রাজনীতিতে স্বস্তি অস্বস্তি থাকবেই, এটা একটা ব্যাকরণের মতোই বলা চলে, স্বস্তিও থাকবে অস্বস্তিও থাকবে, এই নিয়েই তো রাজনীতি। তো এখন হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমি তা বললাম যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যাচ্ছি, এবং খুব জটিল এবং খুব কঠিন একটা সময় কিন্তু আমরা পার করছি। এখানে সকলকেই ধৈর্য ধরতে হবে এবং সহনশীলতার সাথে আমাদেরকে এগোতে হবে। এখন আমরা কথায় কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করা, কেন কথাটা হলো সেই বিশ্লেষণ না করে হঠাৎ প্রতিক্রিয়া ব্যক্ত করা, বা হঠাৎ আপনার নন ইস্যু বানিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করা, এটা একটা রোমান্টিজম থাকতে পারে এটার মধ্যে, কিন্তু এটা এই বর্তমান যে পরিস্থিতি এইটার জন্য আপনার এটা সহায়ক নয়, বরঞ্চ এখানে আমাদের সকল পক্ষকে, আজকে যারা আমরা এখানে অবস্থান করছি তারা তো এই বিপ্লবের অংশ, এবং সবাই বিপ্লবের একটা শক্তি, এই শক্তিসমূহকে ঐক্যবদ্ধ রাখা, এবং আমাদের যে মূল এখন টার্গেট, যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে হাসিনা ভেঙে ফেলেছিল, সেই রাষ্ট্র কাঠামো মেরামত তথা সংস্কারের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের রূপান্তরের দিকে আমরা যাব, এবং সেই জন্য একটা নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য আমাদেরকে
সহনশীল আচরণ করতে হবে। এখন অস্থিরতা বলতে যেটা আপনি বলছেন বা অস্বস্তির কথা যেটা বলছেন, অস্বস্তি তো এখানে কিছু নাই। এখানে আমরা যদি নিজেরা কেউ অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি না করি তাহলে এখানে অস্বস্তি থাকবে না। আজকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার এলাকায় গিয়েছেন এবং সেখানে তিনি সম্বর্ধিত হয়েছেন, ছাত্র জনতা তাকে সম্বর্ধনা জানায়। তিনি একটা কথা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে না, তার ব্যক্তিগত যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেছেন। বলেছেন আলেম ওলামা আছেন, বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, বাংলাদেশপন্থীরা সবাই থাকবেন এবং সুষ্ঠু একটা পজিটিভ নির্বাচনের মধ্যে দিয়ে কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশ শাসন প্রতিষ্ঠা করবে। তাহলে আমরা যে অস্বস্তির কথা বলি, আমরা কিন্তু স্বস্তিও দেখতে পাই। তো তার বক্তব্যটাকে আপনি কীভাবে দেখেন? তিনি তো সেখানে বিএনপির কথা বললেন, জামাতের কথা বললেন এবং একই সাথে আমরা সবাই মিলে যে কথাটা আমরা এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। জি, এখানে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন চাই, সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে পারে। এখন আওয়ামী লীগের যে বিষয়টা, আওয়ামী লীগ তো একটা পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, প্রধান নির্বাচন কমিশনার তো এই ব্যাপারে কথা বলেছেন। তবে এই যে গণহত্যার দায়ে তো আওয়ামী লীগ অভিযুক্ত। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এবং তাদের টপ টু বটম সবাই গণহত্যার সাথে জড়িত, নির্যাতন নিপীড়নের সাথে জড়িত, এই খুন গুমের সাথে জড়িত, আপনার ধর্ষণের সাথে জড়িত, লুটপাট দুর্নীতির সাথে জড়িত, দিনের ভোট আগের রাতে কারচুপি করায় সেটার সাথে জড়িত, দামি নির্বাচনের নামে প্রহসন করায় সেটার সাথে জড়িত, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে গ্রামের একটা কর্মীকে নির্যাতন নিপীড়ন করা তার সাথে জড়িত। এগুলির বিচার তো অবশ্যই হতে হবে, আগে আমরা বিচার চাই, বিচার হবে। এবং একই সাথে নির্বাচনে কি হবে তাদের অংশগ্রহণ যে জনগণই ঠিক করবে। এইটা আমরা মনে করি না যে কোনো নির্বাহী আদেশ দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা এটা যুক্তিযুক্ত হবে। কিন্তু এখানে আপনাদের কথার মধ্যে একটা আমি একটা বিষয় আপনাদের ধরিয়ে দিতে চাই। আপনারা বলছেন, আমরা বলছি, জহির ভাই বলছে যে যারা এই পতিত সরকার জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যা করেছে, নট অনলি জুলাই, আমরা গত 15 বছর আমি সেখানেও আসছি, যারা সরাসরি গুলি করে হত্যা করেছে, এটাতে একেবারে দৃশ্যমান আমাদের কাছে প্রমাণ আছে। এবং গত 15-16 বছরে যারা গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যদি তাদের বিচার শুরু হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না। সেটা তো আপনার তাহলে কি নির্বাচন করবে? যদি বিচার শুরু হয়ে যায় আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে কিনা একটা সন্দেহ তো আছে। এটা তো ধরেন এটা আদালতেই প্রমাণ হবে। এখন আদালতে যদি এটা স্বাধীন এক বিচার ব্যবস্থা, এখন তাহলে এটা সরাসরি বলতে অসুবিধা কথা, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা আদালতই বলে দিবে। আমরা তো আশা করেছিলাম যে এই যে যে কি বলে আন্তর্জাতিক অপরাধ যে আদালত, সেই যে আইনটা পরিবর্তন হলো, আমরা দেখেছিলাম যে সে আইনে রাজনৈতিক দল বা সংগঠনকেও অন্তর্ভুক্ত করা, যে তাদেরও বিচারের ব্যাপারে, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখেছি ক্যাবিনেট থেকে সেটা বাদ দেওয়া হয়েছে। তো এইটাও তো আমরা একটু আশান্বিত হয়েছিলাম, আদালতে এটা নির্ধারণ করে দিক। এখন এটা ধরেন কোনো সরকার কিংবা রাজনৈতিক দল যদি এই ব্যাপারে মতামত দেয় বা সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হতে পারে। কোনো নির্বাহী আদেশে দিলে এটা বিতর্ক সৃষ্টি হতে পারে, জনগণই ঠিক করবে। এখন বিচারে যদি এই যে আপনি বললেন যে কেউই তো নির্বাচন করতে পারবে না, সেরকমই যদি হয় তো করবে না। দৃশ্যমান গত 14-15-16 করবে না। জুলাই বিপ্লবে যে ঘটনা দৃশ্যমান, সেটা তো জুলাই বিপ্লবের সেই যে বিষয়টা এখানে রয়েছে, এখানে অবশ্যই সেটা তো আমাদের সামনে আছে, কিন্তু গত 15 বছরে তারা যে হত্যা নির্যাতন করেছে সেটার কি বিচার হবে না? সেটাও তো বিচার হতে হবে। এবং সেই বিচারে স্বাভাবিকভাবেই জনগণ মনে করে যে তাদের সকলেরই এটা শাস্তি হবে, সেই কারণ তারা এগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত, দুর্নীতির সাথে জড়িত। আজকে আওয়ামী লীগের নেতারা সে সময় বলতেন পৃথিবীর নাকি 3 জন সৎ রাষ্ট্রপ্রধানের মধ্যে শেখ হাসিনা অন্যতম, কিন্তু আজকে আমরা কি দেখছি? তার যে দুর্নীতি, তার যে লুটপাট, সেখানে শুধু সে না, তার পুরো পরিবার এই দুর্নীতি লুটপাটের সাথে জড়িত। আওয়ামী লীগ একটা দুর্নীতি লুটপাটের আখড়ায় পরিণত হয়েছিল, তার শেখ হাসিনার পরিবার একটা দুর্নীতি লুটপাটের আখড়ায় পরিণত হয়েছিল। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো উনি তো নিজেই তার দলকে চোরের খনিতে আখ্যায়িত করে গিয়েছিলেন। এখন আমরা দেখেছি শুধু তার দল নয়, তার গোটা পরিবার আপনার চোরের পরিবারে পরিণত হয়েছে। তো এদের কি বিচার হবে না? অবশ্যই বিচার হতে হবে।
এবং সেই বিচারে তারা যদি দোষী, তারা তো দোষী সাব্যস্ত হবেই, তো তারা কেউ নির্বাচন করতে যদি না পারে সেখানে তো আওয়ামী লীগের নির্বাচন করে না করে তাদের উপরে নির্ভর করবে। এটা তো বিএনপি বা জনগণ তো এটার দায় নিতে পারে না। নিশ্চয়ই। যে ভাই, মুজিব পরিবারের যে নানা রকম অনিয়ম দুর্নীতির কথা এখানে বারবার আসছে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে মুজিব পরিবারের অন্যতম একজন সদস্য ব্রিটিশ নাগরিক, তিনি সেখানকার মন্ত্রিত্বের পদমর্যাদায় ছিলেন, এমপি হিসেবে এখনও আছেন, তিনি পদত্যাগ করেছেন। এই যে গত 15-16 বছরে বাংলাদেশের আর্থিক খাত থেকে আরম্ভ করে প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং নির্বাচন সহ সকল ব্যবস্থাকে যে ভেঙে দিয়েছে, এবং একই সাথে যে মুজিব পরিবারের যে অনিয়ম দুর্নীতির কথা প্রিন্স ভাই তুললেন, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এটা তো এখন মানে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। আমরা বিগত মানে এই শাসকের এই পুরো রেজিম জুড়ে কিন্তু এ নিয়ে আলোচনা হয়তো মিডিয়াতে প্রকাশ্যভাবে সেগুলো করা যায়নি, নানা ধরনের ইন্টিমিডেশন ছিল, সেই ইনভেস্টিগেশন করা যায়নি, অনুসন্ধানী প্রতিবেদন করা যায়নি। তার মধ্যেও যেসব মানে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ব্যাংকিং খাতের কিছু স্ক্যান্ডাল উঠে এসেছে, সেগুলো কিন্তু মানে আমার মনে হয় যে ইতিহাসে বিরল। সেই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার থেকে শুরু করে আপনার বিসমিল্লা, হলমার্ক, পিকে হালদারের ঘটনা, এস আলমের বিষয়গুলো, সেগুলো কিন্তু নানাভাবে এসেছে এবং তখনই পরিষ্কার হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন যে মানে সেই সরকারের মানে বিগত সরকারের প্রধান যে শেখ হাসিনা, তিনি নিজে মানে শেষ দিকে প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে তার বাসার যে কর্মচারী, সেই কর্মচারী 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কি পরিমাণ হেলিকপ্টার ছাড়া চলে না, হেলিকপ্টার ছাড়া চলে না, মানে উনি কিভাবে ওনার একটা বাসার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, সেই বাসার মালিক কত টাকা, কত কোটি টাকার মালিক, মানে ওইটাই প্রমাণ করে যে আপনি মানে দেশকে কোন জায়গায় নিয়ে গেছেন। তা আমার মনে হয় যে এটা তবে শুধু রেটরিক মানে আমরা মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলোকে দালিলিক প্রমাণ দিয়ে এটার পেছনে ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টমেন্ট দরকার। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল যেসব মানি লন্ডারিং হয়েছে, বিদেশে যে টাকা পাচার ঘটনা ঘটেছে, সেই টাকা পাচার ঘটনাটি তো আপনাকে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে এবং বিদেশ থেকে টাকা ফেরত আনারও চেষ্টা করতে হবে। একই সঙ্গে শুধু মানি লন্ডারিং নয়, আপনার সবচেয়ে বড় অপরাধগুলো যেগুলো হয়েছে সেগুলো জুলাই বিপ্লবের গণহত্যার দায়িত্ব হল ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ। এটা ইটসেলফ যে এনাফ টু মানে মানে ফর কনভিকশন। এই রেজিমের মধ্যে মানবতা বিরোধী অপরাধের জন্য এই গণহত্যাই কিন্তু তার কনভিকশনের জন্য যথেষ্ট। কিন্তু একই সঙ্গে যদি আপনি আনেন যে কত লোক আপনার এক্সট্রা জুডিশিয়াল কুলিংয়ের শিকার হয়েছে, কত লোক ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, কত লোক আপনার মানে মামলা হামলা শিকার হয়েছে। আর বারবার যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং হুইচ ইজ লেজিটিমেট, যে আপনি হাজার হাজার কোটি টাকার বিচার এখন পর্যন্ত পেন্ডিং, আর উনি মানে যে টাকা আত্মসাতের যে মামলা দিয়েছে ওইটা মানুষের কাছে তো বিশ্বাসযোগ্য হয়নি। এবং সেই কারণে একজন বর্ষিয়ার নেত্রী, দেশের গণতন্ত্রের জন্য যার অবদান আছে, যিনি নির্বাচিত হয়েছেন, এবং আপনি নিজেও বলেছেন যে কোনো ইনডিসেন্ট বা কোনো ধরনের কোনো রাজনৈতিক রেটরিকে কিন্তু কখনো তিনি অবতীর্ণ হন নাই। তো সুতরাং তাকেও মেলাইন করা হয়েছে। খুবই আশ্চর্য ব্যাপার প্রিন্স ভাই, আপনি দেখেন অনেকেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ করতে গিয়েছেন, কিন্তু তার মুখ থেকে একবারও কিন্তু পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়ে কোনো কটূক্তি করতে আমরা শুনিনি। না, আপনারা বেগম খালেদা জিয়াকে যারা চেনেন, জি জি, আপনাদের সাথে তো দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, জি জি, সবার সাথেই দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, ওনার সাথে কথাবার্তাও বলেছেন আপনারা। তো ওনার মতো মার্জিত, ভদ্র, সজ্জন, ভদ্র মহিলা আমি খুব কমই দেখেছি। উনি কখনোই তার প্রতিপক্ষকে কখনো আপনার এইভাবে মানে হেয় প্রতিপন্ন করে কথা বলা উনি কখনোই বলতেন না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটি হচ্ছে যে আপনার এত বিশাল ধরনের অভিযোগের মধ্যেও মানুষের কিন্তু থাকে না যে একটা রাজনৈতিক এরকম একটা পতন, একটা রেজিমের পতন এবং একটা ডাইনেস্টির পতন এবং একটা মানে একটা কি বলবো যে একটা জনগোষ্ঠীর পতন, যারা তাদেরকে সমর্থন দিয়েছিল তারা নিজেরাও তো মেলাইন্ড হয়েছে। এই ধরেন যে আওয়ামী লীগের যারা সমর্থন দিয়েছে, এই সমর্থন আছে নিশ্চয়ই, তাদের অনেক ভোটার আছেন, তাদের অনেক সমর্থন আছে, তারা তো প্রতারিত হয়েছেন এবং তারা তখন তাদেরকে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় যে এক ধরনের একটা গ্লানিবোধ থেকে কোনো ডিসকাশন কিন্তু নাই।
যে বাংলাদেশের যে একটা অপরিমেয় ক্ষতি তারা করেছেন এবং যে কালচার নষ্ট করেছেন, যে সাংস্কৃতিক মূল্যবোধকে নষ্ট করেছেন, রাজনৈতিক ভ্যালুসগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন, প্রতিষ্ঠানগুলোকে, ইলেকশন কমিশনের কথা চিন্তা করেন, জুডিশিয়ারির কথা চিন্তা করেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা চিন্তা করেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন। পুলিশকে কীভাবে খুব নেকেডলি পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আজকে পুলিশকে আমাদের রিভাইভ করা, তাদেরকে শুধু পোশাক পরিবর্তন করে তো তাদের কালচার চেঞ্জ করতে পারবেন না আপনি, বিকজ তারা দে হ্যাভ বিন সিরিয়াসলি কন্টামিনেটেড, সিরিয়াসলি পলিউটেড করা হয়েছে তাদের আচরণকে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কিন্তু দেখার মতো অবস্থা ছিল না। মানুষ সবসময় পুলিশ নিয়ে কমপ্লেন করেছে, জননিরাপত্তার ক্ষেত্রে তাদের ভূমিকা নেই, ঘুষ বাণিজ্য ছিল ইন্টেন্স। এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যান যে টাকা দেওয়া ছাড়া কোনো কাজ হয় না। এখন আজকেও কি আপনি টাকা দেওয়া ছাড়া হয়তো বা এরকম হবে যে এই পরিস্থিতিটা আমরা ইমিডিয়েট আজকে 6 মাসের মধ্যে উন্নতি হয়েছে এটা বলতে পারবো না, কিন্তু আমাদের তো কোথাও না কোথাও শুরু করতে হবে। কিন্তু আমি যেটা দেখি যে এই ধরনের একটা অনাচারী, এক ধরনের অত্যাচারী রেজিমের কোনো একজন লোকের পক্ষ থেকে কোনো এক ধরনের রিমোর্স নাই, অনুশোচনা বোধ নাই, এক ধরনের দুঃখ প্রকাশ নাই যে আমরা ভুল করেছি এবং আমরা এই কথাটা বলা কোনো একটা কর্নার থেকে। বিকজ তারা আবার উল্টা দেখা যাচ্ছে যে তারা রিট্রিট করা, পুনর্বাসিত হওয়ার জন্য তারা নানাভাবে চেষ্টা করে, অভিযুক্ত করছে, তারা নানাভাবে অভিযুক্ত করছে। এখন অভিযুক্ত করার ক্ষেত্রে যেটা আপনি শুরু করেছেন রাজনীতিতে স্বস্তি অস্বস্তি, এই সুযোগটা নেওয়া হচ্ছে বিকজ যারা অভ্যুত্থান পরবর্তী ঐক্যের যে জনগোষ্ঠী, ঐক্যের যে রাজনৈতিক শক্তি, ঐক্যের যে কি বলে স্টেক হোল্ডার যারা রয়েছে, সেই ঐক্যের স্টেক হোল্ডাররা কেন বিভক্ত হয়ে পড়ছে? তাদের তো বিভক্ত হওয়ার কথা না। এবং এই জায়গার মধ্যে যারা বুঝে না বুঝে কনফিউশনগুলো তৈরি করছেন এবং অতি উচ্চাভিলাষী হয়ে নানা বিষয় নিয়ে রাতারাতি পরিবর্তন আনার জন্য যারা স্বপ্ন দেখছেন, আমার মনে হয় যে ওইটা একটা যে সংকট তৈরি করতে পারে। কেন একই সঙ্গে আপনি সব পরিবর্তন আনতে পারবেন না। আপনার কিছু এরিয়া চিহ্নিত করতে হবে, প্রিন্সিপাল কিছু চেঞ্জেসগুলো আপনার চিন্তা করতে হবে, যেগুলো সবাই বলছে যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র দরকার, আপনার নির্বাচনে স্বচ্ছতা দরকার এবং মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে, কিভাবে ঘুষ বন্ধ করতে হবে এবং একই সঙ্গে ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করতে হবে। যিনি সরকার প্রধান হবেন তিনি একচ্ছত্রভাবে সব কিছু নিয়ন্ত্রণ করবেন, তার ইচ্ছাই সব কিছু ঘটবে। এই বেসিক জিনিসগুলো আমাদের চিহ্নিত করতে হবে। এবং একই সঙ্গে হয়তো বলা হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী নয়, সবার প্রতিনিধিত্ব দরকার। হয়তো সংখ্যানুপাতি করা বলা হচ্ছে কিংবা দ্বিকক্ষ বিষয়, এগুলো নিয়ে আপনার ক্রিয়েটিভ এবং সৃজনশীল কিছু আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। কোথায় বিতর্ক কিন্তু কিছু নাই। বিতর্ক হচ্ছে যে আমি এটা মানি অথবা মানি না, হ্যাঁ অহেতুক, আমি এটা মানি এবং ওইটাই বলা হচ্ছে যে আমি যেটা ভাবছি এই পরিবর্তনগুলো আমি আনতে চাই, ইন দ্য নেম অফ, ধরেন যে একটা বন্দোবস্তের কথা বলা হচ্ছে, ডেফিনেটলি এটা তো বন্দোবস্ত, তো সবাই নতুন বন্দোবস্তই চায়, কিন্তু সেই বন্দোবস্তের মধ্যে আপনি কি অ্যাকোমোডেট করবেন, কতখানি আপনি অ্যাফোর্ড করেন, সেটা 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে। আপনি মনে করেন যে একটা 5 বছরের একটা রেজিম যদি আসে সামনে নির্বাচিত হয়, সে কি বাংলাদেশকে কি স্বর্গরাজ্য বানিয়ে দিতে পারবে? ইজ ইট পসিবল? বাংলাদেশে যে পরিমাণ ইন্টেন্স ডিগ্রেডেশন হয়েছে, এই ধরেন গত 50 বছর 54 বছর, যেমন আজকে আমরা দেখলাম আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে ফরেন ইনভেস্টমেন্ট একেবারে কমে গিয়েছে। এখন অনেকে প্রশ্ন তুলছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করলো এই 5 মাসে? তো যেখানে আওয়ামী লীগ রিজিম গত 15 বছরে আমাদের দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, সুতরাং 5 বছর 7 বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইনভেস্টমেন্ট আসবে এটাও ধারণা করা ভুল। কি কারণে? কারণ একটা রাজনৈতিক এবং স্থিতিশীল যদি পরিস্থিতি না থাকে, নির্বাচিত সরকার যদি না থাকে, সেখানে আপনার ফরেন ইনভেস্টররাও তো এখানে আস্থা পাবে না। এখানে তো একটা অনিশ্চিত ফেরত নেবার তো একটা নিশ্চয়তা থাকতে হয়। হ্যাঁ, তার তো এই যে পুঁজিটা ফেরত পাবে বা লাভ নিয়ে ফেরত যাবে, সেই তো নিশ্চয়তা পেতে হলে তাকে তো একটি স্থিতিশীল পরিবেশে আপনার এখানে ইনভেস্টমেন্টটা করতে হবে, ইন্ডাস্ট্রি বা যে বিনিয়োগটা করতে হবে এখানে। তো সেই কারণেই আমি যেটা মনে করি, আপনারা একমত হবেন কিনা আমার সাথে, যে একটা নির্বাচিত সরকারই কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে পারে, একটা রাজনৈতিক সরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা সম্ভব না, কারণ তার গ্রাসরুট লেভেলে তার তো কোনো নাই, তার কোনো ভিত্তি নাই। এটা তো প্রশাসনের উপর ভিত্তি করে, আমলাতন্ত্রের উপর ভিত্তি করে এই সরকারগুলো চলে। আপনি বলেন 91-এ যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপর 96-এ আসলো, 2001-এ আসলো, এই সরকারগুলোর মেয়াদ ছিল মাত্র 3 মাস। তার একমাত্র কাজ ছিল নির্বাচন আয়োজন করা এবং রুটিন কাজগুলো করা। কিন্তু এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তার তো কাজ শুধুমাত্র নির্বাচন না, একটা সংস্কারের দায়িত্ব কিন্তু তার হাতে আমরা তুলে দিয়েছি। তো সেই কারণে এই সময়টা যত বেশি যাবে, সেখানে এই ফরেন ইনভেস্টর বলেন বা আভ্যন্তরীণ ইনভেস্টমেন্টটা বলেন, কিংবা
জনগণের যে দৈনন্দিন যে মানে চাহিদাগুলো আছে, যেটা জনগণ মানে ইয়ে করতে পারছে না, মানে মিট আপ করতে পারছে না, সেগুলো তো এই সরকার আপনার মানে সলিউশন দিতে পারছে না। যেমন ধরেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হাসিনার আমলে লাগামহীন ছিল। আমরা সিন্ডিকেটের কথা জানি, সেই সিন্ডিকেটকে এই সরকার ভাঙতে পেরেছে? পারে নাই। কিন্তু উদ্যোগ হয়তো নিয়েছে, কিন্তু এখানেও আমি বলবো সেখানেও একটা ভুল আছে। কারণ আমরা জানি যে এই সরকারের মেয়াদটা একটু বেশি হচ্ছে, 3 মাসের জায়গায় 6 মাস বা 1 বছর যাবে বা যাচ্ছে, কিন্তু তখন এই সরকারের উচিত ছিল যে তার যে স্টেক হোল্ডার রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে এই দেশ পরিচালনার জন্য, তাদেরকে এইসব কাজে সম্পৃক্ত করা, তাদের সাথে নিবিড় একটা যোগাযোগ রেখে আমরা তথ্যে বা আমাদের যে কর্মক্ষেত্রের যে প্রক্রিয়ার যে বিষয়গুলো আমাদের কাছে আছে এগুলোকে আদান প্রদান করার মধ্য দিয়ে আমরা কিন্তু এই সিন্ডিকেটগুলো ভাঙতে পারতাম। আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইস্যুতে তিনি কিন্তু একটা কথা বলার পরপরই কিন্তু তার একটা পাল্টা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। তিনি প্রশ্ন তুলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং বিএনপির অনেক নেতারাও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন এটা কি তাহলে 111-এর মতো কোনো রকম কোনো আবার কিছু হতে যাচ্ছে কিনা। তার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র উপদেষ্টারা একটা প্রতিক্রিয়া দিয়েছেন। আপনি সেটাকে একজন বিএনপি নেতা হিসেবে কিভাবে আপনি? না, আমি কিন্তু সেভাবে দেখছি না। আপনার এটা মিডিয়াতেও আমি দেখেছি একটু মানে মিস ইন্টারপ্রিট হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উত্থাপন করেন নাই। তিনি বলেছেন যে যদি এই সরকারের কোনো উপদেষ্টা বা ছাত্র প্রতিনিধি তারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাবে, তখন নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তখন বিবিসি সাংবাদিক তাকে পাল্টা কোশ্চেন করেছিলেন যে আপনি কি তাহলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রস্তুত উঠাচ্ছেন বা আপনি কি মনে করেন যে সরকার নিরপেক্ষ নন? তিনি বলেছেন একেবারেই সেটা মনে করি না, আমরা মনে করি এই সরকার এখনও নিরপেক্ষ আছেন, এবং যদি এই সরকার এখন নিরপেক্ষ যদি থাকেন তাহলে নির্বাচন পর্যন্ত এই সরকার থাকবে। আর যদি নির্বাচন আগে যদি এই সরকারের কেউ মানে রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদেরকে মানে সেখানে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এটা বলার সাথে সাথে আমাদের ছাত্র উপদেষ্টা যারা উপদেষ্টা আছেন তারা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, কিংবা অন্য ছাত্র সমন্বয়করা যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, এটা আমরা হতবাক। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা মানে বড় দলের মহাসচিব, তিনি তার অভিজ্ঞতার আলোকে তার বিচক্ষণতার মানে দৃষ্টিভঙ্গি থেকে তিনি কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন। আপনি দেখেন সেম বক্তব্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গত 20 দিন না 25 দিন আগে দিয়েছেন। আপনারা গতকালকে সামাজিক গণমাধ্যমে সেটা দেখেছেন। তো সেই ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের কিন্তু প্রতিক্রিয়া আমরা ছাত্র সমন্বয়কদের কাছ থেকে বা উপদেষ্টাদের কাছ থেকে আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলার সাথে সাথেই সেটা প্রতিক্রিয়া, এবং সেই তীব্র ভাষায় সেই প্রতিক্রিয়া, এবং এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আরও অনেক বিষয় সেখানে টেনে আনা হয়েছে। এখন একটা একটা করে যদি আমরা জবাব দিই তাহলে সেটা কিন্তু একটা মানে অস্বস্তি আপনি যেটা আজকে রেখেছেন মানে আলোচনার বিষয় সেখানে নিয়ে যাবে। কিন্তু বিএনপির মতো একটা রাজনৈতিক দল, মানে যে দল ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যাবে জনগণ যদি চায়, এবং একটা প্রভাবশালী রাজনৈতিক দল, সেই দল হুটহাট করে কোনো প্রতিক্রিয়ার ব্যাপারে মন্তব্য দিতে পারে না। ইভেন তো মির্জা ফখরুল সম্পর্কে বলতে গেলে আসলে আমি 30টা সেকেন্ড সময় জহির আপনি নিশ্চয়ই দেখবেন তার মতো একজন সজ্জন ব্যক্তি যিনি শিক্ষকতা করেছেন, যিনি কখনো নুয়ে থাকতে ভালোবাসেন, কখনো মাথা উঁচু করে কারো প্রতি কিন্তু সেভাবে কোনো মর্যাদাহীনভাবে আপনি করে বলেন, এবং তার রাজনৈতিক জীবনে গত 15 বছরে তার প্রতি যেভাবে জুলুম করা হয়েছে, আমার মনে আছে প্রেস ক্লাব থেকে সারা রাত থাকবার পরে হুন্ডার পিছনে করে তিনি যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল সেখান থেকে। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথার মধ্যে ইভেন আমি যদি বলি আপনারা কি কোনো এখানে কিন্তু যদি খুঁজে পেয়েছেন? আমরা সেই কথা বলছিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মানে ছাত্র প্রতিনিধিদের এই প্রতিক্রিয়ার পর আমরা আরো দু একটি রাজনৈতিক দল তাদের আমরা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে একটা সংঘবদ্ধ একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এবং কি কারণে চালানো হচ্ছে যে আমার বোধগম্য। যেমন একজন আজকে একটি রাজনৈতিক দলের প্রধান তিনি তাদের সমাবেশে বলেছেন যে 5ই আগস্টের পর একটি দল
ক্ষমতায় যেতে মরিয়া হয়ে গেছে, বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। বিএনপি তো একটা রাজনৈতিক দল, বিএনপি তো ক্ষমতায় গিয়ে তার নীতি আদর্শ কর্মসূচি জনগণের কল্যাণে বাস্তবায়ন করতে চাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মরিয়া না, আমরা বলেছি আগে সংস্কার তারপর নির্বাচন। হ্যাঁ, সংস্কারের নামে যদি আমরা দেখি যে সময়টাকে প্রলম্বিত, নির্বাচনটাকে প্রলম্বিত করা হচ্ছে, তাহলে অবশ্যই তো সেটা প্রশ্ন উঠবে। আজকে দেখেন 5টা মাস চলে গেল, সংস্কার কোন পর্যায়ে রয়েছে? জি, নিশ্চয়ই। শুধুমাত্র প্রস্তাব আকারেই রয়েছে, কিন্তু এইটা তো ইতিমধ্যেই এটা বাস্তবে পরিণত করা উচিত ছিল। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, শিক্ষক সমাবেশ আপনারা দেখেছেন, যে আমরা সব সংস্কারের বাস্তবায়ন করব, কারণ আমরা কমিটেড। আর যে সংস্কারের কথা বলা হয়েছে সেখানে যে সেটা আমাদের যে 31 দফা, সমস্ত রাজনৈতিক দল মিলে যে বিএনপি যে 31 দফা দিয়েছে তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। দু একটা সংস্কারের প্রস্তাব হয়তো এদিক ওদিক আছে, এটা বসলে হয়তো আমরা ঠিক হয়ে যাবে। মানে 31 দফা তো ওপেন আছে, ওপেন আছে, সেটাই তো। এখন আমরা তো সংস্কার করতে চাই। এখন এই যে একটা প্রোপাগান্ডা যে বিএনপির ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তারপরে নিরপেক্ষ সরকার চাওয়া মানেই 1-11-র মতো একটি সরকার, কেন ভাই? এই নিরপেক্ষ সরকারের জন্য তো বিএনপি আন্দোলন করেছে। তো আজকে বলা হচ্ছে যে বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের একই সুর, কিন্তু আজকে যদি আমরা বলি যে আওয়ামী লীগের যে বক্তব্য নিরপেক্ষ সরকার নিয়ে 1-11 সরকারের সাথেই তো ত্যাগ করে ওবায়দুল কাদের সাহেব বলতেন, তো আজকে হচ্ছে উপদেষ্টারা যখন সেই নিরপেক্ষ সরকারের কথা বলতেই 1-11 কথা টেনে আনেন, তাকে আমি কি যদি বলি এটা ঠিক হবে যে ওই উপদেষ্টাদের বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য একই সুর? না, আমরা ঠিক হবে না, ঠিক হবে না। অস্বস্তি চাই না। মিস্টার জাহিরুল আলম কিছু বলতে চাচ্ছিলেন? জি না ভাই, আপনি স্বস্তির জায়গা খুঁজছেন, কিন্তু সাম্প্রতিক মানে স্টেটমেন্টসগুলো কিংবা আমি শুরুতেই বলেছি যে 5ই আগস্টের পর থেকেই আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অস্বস্তি কিন্তু আস্তে আস্তে, এটা ডিপ্রেশনের মতো আর কি, আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। এবং এই তৈরি হওয়াটা এখন কিন্তু অনেকটা প্রকাশিত হয়ে গেছে। এটা যতই আমরা বলি না কেন, ঐক্যের আওয়াজ আছে, ঐক্যের ডাক আছে, কিন্তু একই সঙ্গে যে ফল্ট লাইনগুলো, যে ভ্যাকুয়ামগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু অ্যাড্রেসড হচ্ছে না। যেমন ধরেন, আপনার অসুবিধা কি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, সেটা তো বিএনপিও বলছে যে ভোটের জন্যই এই লড়াইটা হয়েছে, তাই না? নির্বাচনে মানুষদের ভোটাধিকার দিয়ে যে, কিন্তু তাহলে এখনই কেন নির্বাচনে ক্ষমতা, মানে ক্ষমতার দ্বন্দ্বটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে আগামী দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, আগামী দিনে কারা পরিবর্তন আনবে, আগামী দিনে বাংলাদেশটা কীরকমভাবে গঠিত হবে, বাংলাদেশের চেহারাটা কেমন হবে, সেটা নিয়ে কিন্তু ধরেন বিভিন্ন ধরনের মাস্টার মাইন্ড কিন্তু কাজ করছেন এবং তারা ভাবছেন যে, এবং এটা দোষের কিছু না, এক একটা দর্শন নিয়ে, রাজনৈতিক ভাবাদর্শন নিয়ে তারা আসবেন, কিন্তু তার একটা মেজর স্টেক হোল্ডার কিন্তু বিএনপি, মেজর স্টেক হোল্ডার বিএনপি। সুতরাং বিএনপিকে আপনার গোনার মধ্যে ধরে, কনসিডারেশনে ধরেই কিন্তু সব পরিবর্তন বা রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে কিন্তু আপনাকে এগোতে হবে, নট ডিসকার্ডিং বিএনপিস ভিউ। আপনি দেখেন, ডিসকার্ড করতে গেলেই কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে, তাদেরকে আঘাত করতে গেলেই কিন্তু এক ধরনের সংকট তৈরি হচ্ছে, পাল্টা বক্তব্য আসছে। একটা জিনিস পরিষ্কার যে বিএনপি প্রতিক্রিয়া কিন্তু এখনও একটু সীমিত। তারা স্টেটমেন্টের মধ্যে আছে বা ডিসকাশনের মধ্যে আছে বা তারা কাগজে কলমে আছে, বাট একটা রাজনৈতিক দলের যে আমরা যে ট্র্যাডিশনাল মেজর পাওয়ার মানে মঙ্গারিং একটা রাজনৈতিক দলের যে আচরণ, সেটা কিন্তু বিএনপি এখনও দেখায়নি, এবং তাদের আমি বলবো যে তারা রেস্ট্রেইন্ট, সংযম দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি এটাকে আবার দুর্বলতা চিন্তা করেও আমার মনে হয় যে, তার মানে কি একটা সমঝোতা দরকার। আপনি স্বস্তির জায়গায় খুঁজতে চাচ্ছেন, তো ডেফিনেটলি ওই স্বস্তিটা বিনষ্টকারী এই ধরনের এই যে মন্তব্যগুলো আসছে, এই মন্তব্যগুলো হচ্ছে অতি প্রতিক্রিয়া। তার মানে কি যে ক্ষমতায় বিএনপি যেতে চায়, বিএনপি লেজিটিমেটলি মনে করে যে না, তারা এটা দাবি করতে পারে যে তারা জনগণের সমর্থন তাদের প্রতি আছে এবং তারা একটা সুষ্ঠু ভোট হলে তারা হয়তো ক্ষমতা